নমস্কার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ বাজেট পেশ করলেন। বাজেট পেশ হওয়ার পর সাধারণ মধ্যবিত্ত এবং আমাদের আম জনতার কাছে একটা প্রাইমারি কনসার্ন থাকে যে ট্যাক্স বা কর কিভাবে আমাদের স্পর্শ করবে রোজকারের জীবনকে। তার মধ্যে প্রথম জিনিসটাই আসে ব্যক্তিগত আয়কর। আজকে আমাদের গোটা আলোচনাটাই আবর্তিত হবে ব্যক্তিগত আয়করের বিষয়টি নিয়ে এবং কিভাবে আপনারা আগামী দিনে সঞ্চয় করবেন, সম্পদ তৈরি করবেন। সেই কারণেই আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়েলথ আর্কিটেক্ট মিস্টার সুরজিৎ কালা। তার কাজই হচ্ছে যে মানুষকে তার সম্পদ তৈরি করতে সাহায্য করা, কিভাবে তাদের ভবিষ্যৎ মানুষ তার ভবিষ্যৎ সুরক্ষিত করবেন সেটাকে নিশ্চিত করা। তো তার কাছ থেকে আমরা বুঝে নেব যে অ্যাকচুয়ালি ব্যক্তিগত আয়করে নতুন কোনো স্ল্যাব ইন্ট্রোডিউস না হলেও নতুন করবিধি 1 এপ্রিল থেকে চালু হচ্ছে, তার ইমপ্লিকেশন কি, এবং আজকে যে ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে যে কিছু কিছু নতুন নতুন চেঞ্জেস হলো সেটা কিভাবে আমাদের রোজকারের জীবনকে স্পর্শ করবে, আমরা কিভাবে ফার্দার সেভিংস করতে পারবো, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। সুরজিৎ, আপনাকে স্বাগত আমাদের আজকে আলোচনায়। থ্যাংক ইউ। প্রথমে যে বিষয়টা আসবো, সিনিয়র সিটিজেনদের বিষয় নিয়ে শুরু করি। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে একটা টিডিএস এর আজকে অতিরিক্ত একটা ছাড়ের ঘোষণা করা হয়েছে। এত যে লম্বা বাজেট, তার মধ্যে খুঁটিনাটি অনেক কিছুই বাদ পড়ে যায়, কিন্তু এইটা কিন্তু খুব মাইনিউটলি নজর করার মতন। সুরজিৎ দাই আমাদের বোঝাবেন যে টিডিএস এর ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের কি সুবিধা হলো। দেখুন, গত বছরে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে যদি আপনি ব্যাংকের ইন্টারেস্ট থেকে রোজগার করেন 50,000 টাকার বেশি, তাহলে আপনাকে টিডিএস পে করতে হবে। এই বছরে সেটা বাড়িয়ে করলো হচ্ছে 1 লাখ। মানে আমি যদি একটু ক্যালকুলেশন করে বোঝানোর চেষ্টা করি, ধরুন আপনি সিনিয়র সিটিজেন হিসেবে যদি কাউকে দেখেন তা তিনি পান হচ্ছে ব্যাংকের নর্মাল রেটের থেকে 1% বেশি। সেই ক্ষেত্রে ধরুন আপনি 7% পান, আর যদি 15 লক্ষ টাকা থাকে তার অ্যাকাউন্টে, তাহলে হবে হচ্ছে প্রায় 1,05,000 টাকা মতন। তাহলে কিন্তু তাকে ট্যাক্স দিতে হবে। এবার যদি সেটা 15 লাখের নিচে, মানে ধরুন 10 লক্ষ টাকা রয়েছে, 14 লাখটাই হলো, 14 লক্ষ টাকা রয়েছে, তাহলে যদি 1 লাখের নিচে আপনার ইন্টারেস্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে, মানে টিডিএসটা আপনাকে দিতে হবে না, টিডিএস কাটবে না মোট কথা আপনার থেকে। আর যেটা নর্মাল, যেরকম আমাদের নর্মাল সিটিজেনদের জন্য যেটা ছিল যে 10,000-এর ওপরে হলেই টিডিএস দিতে হবে, সেটা থেকেই যাচ্ছে। তার মানে বয়স্কদের জন্য একটা সুবিধা হলো, যদি 1 লাখ টাকা অবধি তার আর্নিং হয়, তাহলে ওই 15G ফর্ম টর্ম ফিল আপ করা, সেই বিষয়টা এই মুহূর্তে মানে ঝঞ্ঝাট থেকে মুক্তি, একটু তো নাগরিকদের ঝঞ্ঝাট থেকে মুক্তি। একদমই তাই। ইন্টারেস্ট, ব্যাংকিং ইন্টারেস্ট 1 লাখ টাকার কম হলে তার টিডিএস এর ঝঞ্ঝাটের মধ্যে একদমই তাই আর যেতে হবে না। কিন্তু নর্মাল সিটিজেন, তাদের কিন্তু 10,000 টাকার বেশি ইন্টারেস্ট ইনকাম হলেই তাকে আপনার টিডিএস করা হবে, এবং তারপরে সে পরবর্তীকালে তার ফাইল করে হয়তো টিডিএস তিনি রিফান্ড নিলেন, বা যদি সে ক্লেম করে যে আমার ইনকাম 12 লাখের নিচে কি 7 লাখের নিচে, তাহলে আমার এই টিডিএসটা করো না, সেই ক্ষেত্রে তাকে 15G জমা দিলে পরে যদি সেটা প্রমাণ করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে কাটা হবে না। আদারওয়াইজ নিয়ম হচ্ছে কাটার। তার মানে কারোর রোজগার যদি 12 লাখ টাকার বেশি না হয়, ধরুন 10 লাখ টাকাই হলো, তার ইন্টারেস্ট ইনকাম 1 লাখ টাকা হলো, কারেক্ট, তাহলে আর যে টিডিএসটা হবে সেই টিডিএসটা রিটার্নের পরে কিন্তু রিফান্ড পাওয়া যাবে, তাই তো? একদম তাই। তার মানে রিফান্ড পেতে পারে, রিফান্ড পেতে পারে অবশ্যই। আরেকটা জিনিস আজকে বাজেটে যেটা ঘোষণা হয়েছে, সেটা বাঙালি মধ্যবিত্তদের অনেকের জন্য খুব ইম্পর্টেন্ট। এই কারণে, কারণ প্রচুর মানুষ ভাড়া দেন, কারো কারো এরকম রয়েছে যে ভাড়ার টাকাতেই সংসার চলে। তো একটা ভাড়ার যে বাড়ির ভাড়া, সেখান থেকে কিন্তু অনেকের একটা নির্ভরশীলতা রয়েছে সংসার চালানোর ক্ষেত্রে। সেখানে আজকে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে। সুরজিৎ দাই বলবেন যে সেই অ্যানাউন্সমেন্টটা কি এবং তার ইমপ্লিকেশনস কি। দেখুন, আগে যেটা ছিল, যদি কেউ ভাড়া দিচ্ছেন কাউকে, সেক্ষেত্রে যদি স্প্লিট করে, যদি ধরুন 10,000 করে 10টা জায়গা থেকে তিনি 1 লক্ষ টাকা ভাড়া পান, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি একটা কোনো ইউনিট থেকে 30,000 টাকার ভাড়া আপনি নিচ্ছেন বা পেতেন, সেই ক্ষেত্রে টিডিএসটা বাধ্যতামূলক ছিল যিনি রেন্ট পে করছেন। তার মানে টিডিএস কেটে তাকে ফেরতটা দেবে, সেই ক্ষেত্রে তার মানে পুরো 30,000 টাকা তিনি পেতেন না আগে হলে। এই মুহূর্তে সেটা 6 লক্ষ টাকা অবধি করা হলো। মানে মাসে যদি 50,000 টাকার ভাড়াও যদি তিনি পান, তাহলে তাকে টিডিএসটা কেটে দেবেন না আর কি। ফলে আপনার কাছে, মানে যিনি আর কি সিনিয়র সিটিজেন হিসেবে যিনি রেন্টটা পাচ্ছেন, তাহলে টিডিএস এর টাকাটা তার কাছে কিন্তু পৌঁছে গেল। তার মানে সারা বছর ধরে তার কাছে টাকাটা রইল। এই যে টিডিএস এর টাকাটা কাটা হলো না, এই টাকাটা আগে কাটা হতো, ফলে এই বেঁচে যাওয়া টাকাটা দিয়ে সে যদি আবার ইনভেস্ট করেন,
তাহলে তার ফিউচারে আবার একটা মানে সুন্দর একটা ভবিষ্যতের জন্য একটা ফান্ড তিনি ক্রিয়েটও করতে পারেন। তো সেই সুযোগটা কিন্তু অবশ্যই হলো। টিডিএস কত পার্সেন্ট ছিল? 10%। একদমই, তার মানে 10.5%। তার মানে ভাড়াটে 50,000 টাকা পর্যন্ত যদি বাড়ি ভাড়া হয়, তাহলে ভাড়াটের কাজ ছিল বর্তমান নিয়মে 10% মানে 5,000 টাকা ভাড়া কেটে বাড়িওয়ালাকে দেওয়া, এবং তিনি পরবর্তীকালে টিডিএস জমা দেবেন। তো এখন হচ্ছে বাড়িওয়ালা পুরো 50,000 টাকাই পাবেন, এবং তার কাছে যে এই যে 5,000 টাকা চলে এলো, সুরজিৎ দা ওয়েলথ আর্কিটেক্ট, ফলে সুরজিৎ দা বলতে চাইছেন যে এই যে 5,000 টাকা আপনার কাছে টিডিএস না কেটে চলে এলো, এইটা আপনি কোথাও ইনভেস্ট করতে পারেন, এবং এটা দিয়ে আপনি আগামী দিনে কোনো প্ল্যানকে এক্সিকিউট করতে পারেন ডেফিনেটলি। তো এইটা একটা ডেফিনেটলি পজিটিভ ব্যাপার। বিশেষ করে আমি যেটা শুরুতেই বললাম যে অনেকের পরিবার বা সংসারই চলে রেন্টাল ইনকামের উপরে ভরসা করে, সে জায়গায় ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। কিন্তু সুরজিৎ দা একটা কথা যেটা আমরা একটু রিভিজিট করব, সেটা হচ্ছে যে 1 এপ্রিল থেকে নতুন ট্যাক্স ল চালু হচ্ছে। গত বাজেটে একটা যে ট্যাক্সের স্ল্যাব, তার যে পুনর্বিন্যাস গত বাজেটে হয়ে গেছে, এবং সেইটা আমাদের তো সবার রোজগারের জীবনে মনে থাকে না যে কত পার্সেন্ট বা কি হারে আমাদের ট্যাক্স দিতে হয়। আপনি যদি একটু রিভিজিট করেন যে বর্তমানে যেটা আনচেঞ্জ রইল, যে আমাদের কি হারে ট্যাক্সটা দিতে হয়। আচ্ছা, যেটা ছিল তেমনই থাকছে, কোনো রকম কোনো চেঞ্জেস নেই। তাতে করে 12 লাখ টাকা অবধি যদি আপনার আর্নিং হয়, আর যিনি সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে 75,000 টাকার একটা এক্সট্রা এক্সিমশন একটা মানে তারা পেতেন আর কি, সেই ক্ষেত্রে কোনো রকম ট্যাক্স লাগছে না। তারপরে 12 লাখ থেকে 15 লাখ টাকা অবধি 15%, 16 লাখ থেকে 20 লাখ টাকা অবধি 20%, 20 লাখ থেকে 25 লাখ টাকা অবধি 25%, আর 25 লাখ টাকা অনওয়ার্ডস যদি আপনার আর্নিং হয় তাহলে সেক্ষেত্রে স্টেট 30%। এটা কিন্তু বেশি না? অবশ্যই, বাট আগে 12 লাখ টাকা অবধিও পাওয়া যেত না। না, কিন্তু একটা তর্ক বারবার করে চলে যে কর্পোরেটের ট্যাক্স কমে যাচ্ছে আর সাধারণ মানুষের উপর কর বেড়ে যাচ্ছে। একদমই ঠিক, আগের থেকে ইনকাম কিন্তু বেড়েছে মানুষের। তো মানে আগে স্যালারি একটা মানুষের যা হতো তার থেকে স্যালারি বেড়েছে। আগে এই 1 লাখ টাকার স্যালারি মানে একটা বেশ বড় স্যালারি ছিল, তো 12 লাখ টাকা অবধি পৌঁছে গেলেই তাকে ট্যাক্স পে করতে হতো। এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আপনাকে আবার মানে গুড সাইডটা দেখতে হবে, যে 12 লাখ টাকা অবধি যিনি রোজগার করছেন তাকে কিন্তু ট্যাক্স পে করতে হচ্ছেন না, কিন্তু আমরা তাতেও দেখছি মানুষ বলছেন যে এরপরেও টাকা নেই। ঠিক আছে, তো মানে আমার বিং আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে আমার মনে হয়েছে যে এই টাকা বাঁচানোর জন্য কিন্তু সুযোগ আপনি পাবেন, এবার সেই সুযোগগুলোকে আপনাকে সৎ উপায় আপনাকে কাজে লাগাতে হবে। তো ডেফিনেটলি আপনি যে কথাটা বললেন যে যাদের ইনকাম ডেফিনেটলি 25 লাখের মানুষের উপরে, কাছে যে কোনো করই হচ্ছে বড় কর। সাধারণ মধ্যবিত্ত মানুষ, কারণ আপনি বললেন 1 লাখ টাকা বড়, এখন একটা সংখ্যা, সত্যি অনেকের কাছে 1 লাখ টাকা বড় সংখ্যা একদম। আবার যারা 1 লাখ টাকা মাসে রোজগার করেন তাদেরও দেখবেন যে 1 লাখ টাকায় কিন্তু কুলোচ্ছে না। এক্স্যাক্টলি, মানে সেই অনুপাতে তার খরচাও বেড়ে গেছে। রাইট। তো আমাদের তো খরচের কোনো শেষ নেই, এবং একটা হচ্ছে যে এই বর্তমান সমাজে আমাদের খরচ করার প্রলোভনও অনেক বেশি। একদম। এক্সপোজার মানুষের বেড়ে গেছে, ফলে মানুষের আগ্রহ আকাঙ্ক্ষা বেড়ে গেছে, এবং আমরা তো অ্যাসপিরেশনাল ক্লাস, কারেক্ট, সবাই উপরে উঠতে চায়, সবারই একটা আকাঙ্ক্ষা আছে ভালো খাবার, ভালো পড়ার, ভালো ঘোরার। তো সেদিক থেকে অ্যাকচুয়ালি এই 1 লাখ টাকাটা অনেকের কাছে খুব একটা বড় টাকা বলে ঠিক তাদের মনে হয় যে তার মাইনে একটু বাড়লো, কিন্তু অনেকটাই ট্যাক্সে, কারণ 12 লাখের যেই ওপরে চলে গেলাম সঙ্গে সঙ্গে তো ট্যাক্সের একটা বড় খাড়া নেমে এলো, তখন আর 12 লাখের স্ল্যাবটার কাজ করলো না। ঠিক। বাট আমি যা দেখেছি, মানে আমাদের যদি ইন্ডিয়ান ডেমোগ্রাফিকে যদি আপনি ফলো করেন, তাহলে মানে যদি আপনি অ্যাভারেজ ইনকাম দেখেন সেটা কিন্তু 25,000-এর নিচে প্রায়। ঠিক। তো অতএব এই যে ট্যাক্সের যে আমরা ডিসকাশনটা করছি, মানে যারা হয়তো শ্রোতা বা যারা আমাদের মানে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের আর কি নাগরিক, তাদের খুব কম সংখ্যক লোকই এই আলোচনাটার বাইরেই আর কি রয়েছেন। বাট যারা পড়ছে এই সংখ্যাটার মধ্যে, তাদের জন্য মানে আমার মনে হয়েছে যে গভর্নমেন্টই আসুক না কেন, যারাই কন্টিনিউ করুক না কেন, এই ট্যাক্সের যে ইমপ্লিকেশনসগুলো এটা চলতেই থাকবে, বদলাবে, হতে থাকবে, কিন্তু নিজের প্ল্যানিং কিন্তু নিজেকেই করতে হবে আলটিমেটলি। কারণ এই কিছুদিন পরে কিন্তু আমরা ট্যাক্সের এই যা ইমপ্লিকেশনস হলো সব হয়তো কিছুদিন পরে হয়তো ফেড আউট হয়ে যাবে আমাদের জীবন থেকে। কিন্তু আমার মনে হয়েছে যে কন্টিনিউয়াস প্রসেসে যে সেভিংস করার যে মানসিকতা, সেগুলোকে রেখে চলতেই হবে আর কি। আজকের যে ট্যাক্স প্রপোজাল, বাজেট প্রস্তাব, সেই বাজেট প্রস্তাবে ছোট ছোট আরো কিছু চেঞ্জ হয়েছে। যেমন সুরজিৎদার সাথে আমার কথা হচ্ছিল যে লিথিয়াম ব্যাটারির উপরে ইম্পোর্ট ট্যাক্স 0 করে দেওয়া হয়েছে, ইম্পোর্ট ডিউটি 0। তো
তো এইটা মানে কি হবে, মানে কি ফলাফল? দেখুন, ডিরেক্টলি মানুষের জীবনে আমি আর আপনি কেউই কখনো লিথিয়াম কিনতে যাই না দোকানে গিয়ে, কিন্তু লিথিয়াম যেসব মানে প্রোডাক্টগুলোতে ইউজ হয়ে থাকে সেই প্রোডাক্টগুলোর সঙ্গে সম্পর্কিত যা যা প্রোডাক্ট রয়েছে সেগুলোর দাম কমার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে। যেমন মোবাইল, ব্যাটারি চালিত যে গাড়িগুলো রয়েছে, স্কুটি রয়েছে, আজকালকার দিনে জানেন টু হুইলারও ব্যাটারি চালিত হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এইসব প্রোডাক্টের উপর দাম কমলে পরে ডেফিনেটলি একটা সাশ্রয়। তো সাশ্রয় হওয়া মানেই একটা ভালো দিক, যে মানে বাঁচছে মানে আমি আবার এই টাকাটা অন্য কোথাও ইউজ করতে পারি। তো এই দিক থেকে এটা একটা গুড সাইন আর কি। এইবারে যে প্রসঙ্গে আমরা আসব সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এটা মাইনরিটি শোনারও বিষয়। আমি এখানে সুজিতদাকে কোনোভাবে ইন্টারফেয়ারও করব না, আমি চাইবো উনি সবাইকে ব্যাপারটাকে খুব বুঝিয়ে বলুন, কারণ এটা প্রত্যেকেরই জানার জন্য খুব জরুরি বিষয়, কারণ অনেকেই আমরা ঠিক সময় রিটার্ন ফাইল করি না। তো আজকের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উনি জানিয়েছেন যে আইটিআর ফাইলিং এর প্রসেসটা ইজি করা হচ্ছে। একদিকে ইজি করা হচ্ছে, আবার অন্যদিকে পেনাল্টি ক্লজ রয়েছে। তো স্পেসিফিক কোয়েশ্চেন সুজিতদাকে, যে সুজিতদা আজকে যে নির্মলা সীতারামনের বাজেট প্রস্তাব, সেখানে আইটিআর ফাইলিং এবং পেনাল্টি নিয়ে যা যা বলা হলো, আপনি যদি দর্শকদের একটু বুঝিয়ে বলেন। দেখুন, যেটা এই বছরে করা হলো সেটা হচ্ছে যে আগে যারা ফাইল করতেন তারা ম্যাক্সিমাম সময় পেতেন হচ্ছে ডিসেম্বর অবধি। আমি যদি এইভাবে এক্সাম্পল দিই, যে এই 2025-26 যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেটা শেষ হবে মার্চ মাসে। তার আপনি ফাইল করার যে প্রথম যে ডেটটা দেওয়া হতো সেটা হচ্ছে 31শে জুলাই। অলমোস্ট 4 থেকে 5 মাস আপনি সময় পেতেন। এই সময়ের মধ্যে যদি আপনি না জমা করতে পারতেন, আপনি পেপার রেডি করতে পারেন না বা যে কোনো কারণেই হোক, সেটার এক্সটেনশন ছিল হচ্ছে 31 ডিসেম্বর অবধি। তার মানে 2026 ডিসেম্বরের মধ্যে আপনাকে আলটিমেটলি ফাইল করতেই হবে। এবারে ফাইলটা আপনি করলেন, হয়তো কেউ হয়তো ফাইলও করে দিলেন, কিন্তু কোনো কারণে কিছু একটা কারেকশনস এসছে, তার মধ্যে কারেকশন করতে হবে। সেই ফাইলটা, যেটাকে আমরা বলি আইটিআর, আপডেটেড আইটিআর মানে আইটিআর ইউ, এই সাবজেক্টটার উপরেই কিন্তু গভর্নমেন্ট এখানে এমফাসিস দিয়েছে, নর্মাল আইটিআর এর উপরে কিন্তু নয়। মানে আপনি এই ডেটটা যদি পেরিয়ে যান তবে আইটিআর ইউতে কী কী ইমপ্লিকেশনস এসছে সেটা বুঝতে হবে। তাতে যেটা এলো যে আপ টু 2.5 লাখ কোনো রকম কোনো মানে এখানে পেনাল্টি আমরা বলতে পারছি না, কারণ গভর্নমেন্ট পেনাল্টি কথাটা ইউজ করছে না, করছে লেট ফি। সো লেট ফি 0। 2.5 লাখ থেকে 5 লাখ টাকা অবধি যদি আপনার ইনকাম হয় তাহলে আপনাকে 1000 টাকা লেট ফি দিতে হবে। 5 লাখ থেকে 12 লাখ টাকা অবধি যদি আপনার ইনকাম হয় তাহলে আপনাকে লেট ফি দিতে হবে 5000। আর যদি 12 লাখের ওপরে হয় তাহলে আপনাকে প্রথমে দিতে হবে 5000 টাকার লেট ফি, এবং আপনার যে ট্যাক্স ইমপ্লিকেশনস হবে সেই ট্যাক্সটা পে করতে হবে, এবং ওই ট্যাক্সটার উপরে আপনাকে এক্সট্রা ট্যাক্স পে করতে হবে, উইচ ইজ 25% অফ দ্যাট ফার্স্ট ট্যাক্স আর কি। প্রথম যে ট্যাক্সটা হলো তার 25% আপনাকে এক্সট্রা পে করতে হবে। সো এই 3খানা জিনিসের ওখানে কিন্তু বিষয় থাকছে যেটা আপনাকে পে করতে হচ্ছে। কিন্তু এখানে আরেকটা দিক যেটা খুলে দেওয়া হয়েছে, যে আপনি 2 বছরের বেশি আগে ফাইল আপনি করতে পারতেন না, এখন যেটা করে দেওয়া হলো মানে 4 বছর অবধি আপনি ফাইল করতে পারেন। মানে যে কোনো কারণেই হোক, আপনি মিস করে গেছেন বা আপনার ওই সেই অ্যাওয়ারনেসটা ছিল না যে আমার ফাইল করা উচিত। কারণ দেখুন, ব্যাংক লোন, গাড়ির লোন, বিজনেস লোন, এইগুলো পেতে গেলে আপনার ইনকাম ট্যাক্স ফাইল ছাড়া কিন্তু ব্যাংক এন্টারটেন করবে না আপনাকে। তো ফলত এটা আমার যেটা মনে হয়েছে যে গভর্নমেন্ট চাইছে যে মানুষকে এই জায়গাতে একটু মোটিভেট করতে, কারণ আমরা জানি যে ভারতবর্ষের খুব কম সংখ্যক মানুষই খালি ইনকাম ট্যাক্স ফাইল মানে ইনকাম ট্যাক্স ফাইল করেন। তো আমার মনে হয়েছে এটা বোধহয় একটা দিকের মোটিভেশন, যে যাতে কিনা যদি কেউ মিসও করে যায় তাহলে তাকে একটা সুযোগ দেওয়ার একটা ব্যবস্থা। বাট তার জন্য যা যা লেট ফি আছে সেই লেট ফিগুলোকে আপনাকে পে করতে হবে, সুযোগ আছে। মানে এইটা একটা জিনিস আমরা জানি যে বহু মানুষের প্যান কার্ড রয়েছে, কিন্তু তারা কিন্তু বছরে কেউ রিটার্ন ফাইল করেন না। তার কারণ আছে প্যান কার্ডটা, হয়তো প্যান কার্ডটাকে তার আইডেন্টিটি হিসেবে দেখাচ্ছেন, কোনো জায়গায় সরকারি কাজে লাগছে তো প্যান কার্ডটা দেখাচ্ছেন, কিন্তু প্যান কার্ডে যে রিটার্নটা ফাইল করছে না, তিনি মনে করছেন যে ও আচ্ছা আমার তো যা রোজগার আছে সেই রোজগার অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার মতো নয়, কারণ আমার তো কোনো ট্যাক্সই দিতে হয় না, বা আমি ট্যাক্সের ব্র্যাকেটের মধ্যে পড়ি না। কিন্তু ট্যাক্সের ব্র্যাকেটের মধ্যে না পড়লেও বাধ্যতামূলকভাবে
প্যান কার্ড থাকলেই যে রিটার্ন ফাইল করতে হয়, এই ধারণাটাই অনেকের কাছে স্বচ্ছ নয়। একদমই তাই। সেক্ষেত্রে যদি ধরুন সুরজিৎ দা, যে ধরুন কোনো ব্যক্তি 2 বছর 3 বছর বা 4 বছর যার প্যান কার্ড রয়েছে অথচ রিটার্ন ফাইল করেননি, তিনি কি এবার দিতে পারবেন? একদম, তিনি পারবেন। আপনি কথাটা বললেন, খুব ভালো লাগলো। কারণ হচ্ছে আমাদের মনে হয় যে মানুষকে এই ব্যাপারটা অ্যাওয়্যার করা উচিত। আমি গ্রামগঞ্জে প্রচুর কাজ করতে যাই, মানে আমরা যখন সিটি লাইফে রয়েছি তখন এক রকমের আমরা পেপারস পাই, মানে ডকুমেন্টেশনের জায়গা থেকে বলছি। যখনই আমরা একটু গ্রামগঞ্জে চলে যাচ্ছি সেখানে কিন্তু আর্নিং হচ্ছে আজকের দিনে, যথেষ্টই ভালো আর্ন করেন তারা বিভিন্ন ব্যবসা থেকে। সেখানে দেখা যাচ্ছে সে ব্যবসাটা করে, তার প্যান কার্ড আছে, বিকজ ব্যাংকে প্যান কার্ডটা না হলে পরে তার কাজ এগোবে না। কিন্তু তিনি ফাইলটা করছেন না, বলছে যে আমার তো ইনকাম ট্যাক্স ফাইল করলে পরেই যদি বুঝি আমাকে বেশি ট্যাক্স দিতে হয়, এই দিতে হয়, সেই বিষয়গুলো। এবং যারা ট্যাক্স লয়ারও রয়েছেন তারাও কিন্তু বলছে যে ওই এতটাই ইনকাম ট্যাক্স পে করো বা এতটাই ফাইল করো যতটা আপনাকে ট্যাক্স দিতে হবে না। মানে এটা আমি সকলের উদ্দেশ্যেই বলবো যে এটা কিন্তু তাদের ক্ষতি হচ্ছে। কেন, আগামী দিনে যখনই আপনি কোনো বড় ব্যবসা, যখন আপনার প্রসারটা বাড়াতে যাবেন, তখন আপনাকে ব্যাংকের কাছে যেতেই হবে, লোন আপনাকে নিতেই হবে। এই ক্ষেত্রে যদি আপনার ফাইল থাকে বা নেক্সট জেনারেশন যারা আসছে তাদের নামে যদি ফাইল থাকে, আপনি ইনকামটাকে ডিস্ট্রিবিউট করে দিন না বাকি ফ্যামিলি মেম্বারদের মধ্যে। HUF আছে, কত কিছু ব্যবস্থা রয়েছে। যদি এই সব বিষয়গুলো যদি মানুষ একটুখানি ভাবতে শুরু করে, তাহলে আমাদের যে ট্যাক্স পেইংয়ের যে মানে পার্সেন্টেজটা রয়েছে সেটা একটু আস্তে 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 বাড়বে। তো এটাই অ্যাকচুয়ালি গভর্নমেন্ট চাইছে, যে মোটিভেট করার জন্য বিভিন্ন পদ্ধতিতে বেসিক্যালি, যাতে করে ট্যাক্স নেটটা বড় হয় এবং গভর্নমেন্টের রাজস্ব আদায়ও বাড়ে। ঠিক। এবং ব্যক্তিগত করদাতাদের ক্ষেত্রে সেখানে যেটা হবে, যেটা সুজিত দা বলতে চাইছেন, তাহলে হচ্ছে কি যে ধরুন ঋণ নেওয়ার যোগ্যতা বেড়ে যাবে। আপনার একটা সুনির্দিষ্ট যদি আপনার রিটার্ন থাকে ধরুন আপনার 50,000 টাকাই মাসে রোজগার, কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হয় না, আপনি 12 লাখ টাকা স্ল্যাবের মধ্যে পড়ে যাচ্ছেন এবং আপনাকে ওই জন্য কর আপনার কোনো ধার্য হচ্ছে না। কিন্তু আপনার যে 50,000 টাকাই রোজগার, সেটা কোথাও একটা নথিভুক্ত করার একটাই পথ, সেটা হচ্ছে যে রিটার্ন ফাইল করা। রিটার্ন ফাইল করলে তখনই সরকারের কাছেও স্পষ্ট হবে যে হ্যাঁ, এই ব্যক্তিটির মাসে রোজগার 50,000 টাকা, সুতরাং তার এই পরিমাণ ঋণ পাওয়ার যোগ্যতা রয়েছে। এক্স্যাক্টলি। তো এইটাই হচ্ছে যে জরুরি, যে কারণে আমাদের নিয়মিতভাবে প্রত্যেকেরই উচিত প্যান কার্ড থাকলে রিটার্নটা ফাইল করা। সুনীল দা, এবার আপনার কোর সাবজেক্টে চলে আসছি, সেটা হচ্ছে যে ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব, সেটা তো খুব বেশি পরিবর্তন কিছু হলো না, মানে কোনো পরিবর্তনই হলো না। কিন্তু মানুষের জীবন তো থেমে থাকবে না, তাদের সঞ্চয়ও থেমে থাকবে না। এবং আমরা বাঙালি মধ্যবিত্ত পরিবার বা অবাঙালি যাই হোক না কেন, ভারতবর্ষের যে ডেমোগ্রাফি, তাদের ভেতরে একটা ইনহেরেন্ট ব্যাপার আছে যে সঞ্চয়। কিন্তু সেই সঞ্চয়ের যে প্রুডেন্ট আইডিয়া বা প্র্যাগমেটিক আইডিয়া যে কি, সেটা আমাদের অনেকের কাছে স্পষ্ট নয়। আমরা অনেকে এখনো দেখি কনভেনশনাল পদ্ধতিতে শুধু হয়তো LIC করে যাচ্ছেন, বা কেউ হয়তো শুধু বাড়ি কিনছে আর রিয়েল এস্টেটে ইনভেস্ট করছে। কিন্তু আরো যে উপায় আছে, যেভাবে মানুষ তাদের সম্পদ বাড়াতে পারে, ভবিষ্যতের জন্য প্ল্যানিং করতে পারে, ছেলে মেয়ের পড়াশুনো, তাদের ভবিষ্যৎ, নিজেদের বার্ধক্যের সময় যে হাসপাতালে খরচ, বা সেই সময় সংসার চালানোর জন্য যে খরচটুকুনি রেখে দেওয়া, এই যে প্ল্যানিং আজকের বাজেটে পড়ে, সেটা কিভাবে এগোবে? দেখুন, যেটা আপনি বললেন, আমি আজ 23 বছর ইন্ডাস্ট্রিতে রয়েছি। আমি প্রথম থেকে একটাই কথা সবাইকে বলি, যারা আমার ক্লায়েন্ট তাদেরকে বলি, যে দেখুন, ইনকাম ট্যাক্স আজ একরকম তো কালকে আরেক রকম হবে। ইনকাম ট্যাক্সকে ফলো করে নিজের ইনভেস্টমেন্ট প্ল্যানিং কখনোই করা উচিত না। ইনকাম ট্যাক্স ধরুন আপনাকে স্ল্যাব করে দিলে এত টাকা অবধি আপনি পেমেন্ট করলে পরে আপনি ট্যাক্স ছাড় পাবেন, কি এরকম কিছু হয়তো আপনাকে মোটিভেশন দিল। কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার ভবিষ্যতে, মানে আপনার ভবিষ্যতে কি আসবে। একজন ব্যক্তির ভবিষ্যতে যদি তার ছেলে মেয়ের পড়াশোনার জন্য একটা টাকা লাগবে, তার যখন 18 বছর বয়স হবে, তার যখন 25-26 বছর বয়স হবে, সে ছেলে হোক মেয়ে হোক, বিয়ের জন্য একটা খরচ হয়। তো সেই খরচটা আলটিমেটলি বিং আ প্যারেন্ট, তার মনে হবে যে আমি দাঁড়িয়ে আমার ছেলেকে বা মেয়েকে আমি একটুখানি সুন্দর করে লোকজনকে খাইয়ে দিয়ে বিয়ে দিই, তাতে একটা খরচ আছে। এবং সর্বোপরি যেটা ভারতবর্ষের একটা বড় গ্যাপ, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিং প্রপারলি করেন না তারা। ওই 40-45 বছরের বয়সের যে তার মানে এনার্জি, সেটাকে মাথায় রেখে সে ভাবে সারাটা জীবন সে কাজ করে যাবে। কিন্তু এর যে একটা দিন আপনাকে নির্ধারণ করতে হবে, ইদার 55 or 60, এটা কিন্তু ভাবাটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্যে তার কাছে এটা 3 নম্বর একটা খুব ইম্পর্টেন্ট গোল,
কি আপনি সারা জীবন কাজ করে যেতে পারবেন না। জ্বর হলেই আমরা 3-4 দিন বাড়িতে বসে যাই, তারপর বার্ধক্যজনিত কারণে তো আমার তো শরীর খারাপ হতেই পারে। তো এই যে 3-4টে যে মানুষের জীবনের প্রয়োজনীয়তা রয়েছে, সেখানে তাকে রেগুলার বেসিস ইনভেস্ট করে যেতে হবে। এবার আজকে ধরুন যে ট্যাক্সের আমরা নিয়ে আলোচনা করছিলাম, যে যে ছোট ছোট জায়গাগুলোতে আমরা সুযোগ পাচ্ছি টাকা বাঁচানোর, সেই টাকাগুলোকে আমাদেরকে প্ল্যান করতে হবে আগামী দিনের ভবিষ্যতের জন্য। এবার আমি 3টে ফিলোসফি বলে আপনাকে মানে বোঝাতে চাই বিষয়টা। 3টে ফিলোসফিতে মানুষ মোটামুটি জীবনযাপন করে। একটা হচ্ছে আর্নিং করেন প্রথমে, তারপরে সে খরচা করে, আবার দেখা যাচ্ছে একটা দ্বিতীয় খরচা সে করে ফেলছে। এবার আপনার মনে হতে পারে এই দ্বিতীয় খরচাটা কী বা কারাই করে? তারা করেন যারা একটু ইম্পালসিভ বাইং করে। আপনি হতে পারেন ইম্পালসিভ বায়ার হিসাবে, কিন্তু আপনি হয়তো বা চেষ্টা করব যে কোথাওটা থামতে হবে, বাট কেউ একজন হয়তো আছেন যারা থামতে পারেন না। তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা হয়তো অ্যাপ লোন, ক্রেডিট কার্ড সোয়াইপ করে দিচ্ছেন, বা বন্ধুকেই বলছে যে একটু জিপেতে পাঠাও, আমি আবার কাল পরশু করে ফেরত দিচ্ছি। এই যে একটা প্র্যাকটিস হ্যাবিটটা কি হচ্ছে, দুটো খরচ তার জীবনে থাকছে, একটা হচ্ছে প্রয়োজনীয় খরচ, একটা হচ্ছে অপ্রয়োজনীয় খরচ। মানে নিড আর ওয়ানটাকে মাথায় রেখে চলতে হবে। কিন্তু যারা চলছেন না, তারা এই প্রথম সারিতে পড়ছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে ইন্ডিয়ান ডেমোগ্রাফিতে দেখাচ্ছে প্রায় 63% মানে রিটায়ার্ড পিপল আর স্টিল ডিপেন্ডিং অন দেয়ার চাইল্ড ঠিক। অথবা চ্যারিটি। এবার চাইল্ডের উপর ডিপেন্ড করলেন তো তাও ঠিক আছে, চ্যারিটির উপর ডিপেন্ড করলে আপনাকে পয়সা দিতে হবে প্রতি মাসে, তাই না? এইটা একটা ফিলোসফি। দ্বিতীয় ফিলোসফি হচ্ছে যে আর্ন করেন, এক্সপেন্স করেন, তারপরে যে টাকাটা বেঁচে থাকে সেটা দিয়ে তিনি সেভিংস করেন। এই সংখ্যাটা হচ্ছে প্রায় 4%। আমি ইন্ডিয়ান পপুলেশনের কথা বলছি। আর শেষের যে ফিলোসফিটা সেটা হচ্ছে আর্নিং। প্রথমেই তার প্রয়োজন অনুসারে যে গোলগুলো সেট করেছে, তার জন্য যত টাকা জমানো উচিত আগে সেইটাকে উনি ডিডাক্ট করে দেন তার অ্যাকাউন্ট থেকে। বেঁচে থাকার যে টাকাটা থাকে সেই টাকাটা দিয়ে সে খরচ করেন। এই 3 নম্বর যে ফিলোসফিটা সেটা অনলি 1%। এবার আমাদের দর্শকরা কোন পার্সেন্টেজে নিজেদেরকে রাখতে চাইছেন সেটা হচ্ছে তাদের কল। কিন্তু আমার মনে হয়েছে আগের থেকে মানুষের একটুখানি অ্যাওয়ারনেস বেড়েছে যে ভবিষ্যৎ থেকে একটু সুরক্ষিত করি, বাচ্চাদের পড়াশোনাটা যেন ঠিক করে হয়, লোন নিয়ে যাতে পড়াশোনা না করাতে হয়, সেগুলো ধীরে ধীরে হচ্ছে। এই আপনাদের এরকম চ্যানেলে যখন এরকম ডিসকাশনগুলো হয়, আমার মনে হয়েছে যে মানুষের কাছে এটা হয়তো একটা মেসেজ যেটা কিনা তারা হয়তো আগামী দিনে ফলো করবে, সেটা আমাদের আশা অ্যাকচুয়ালি। এবং সেটা হচ্ছে সেক্ষেত্রে এজ একটা বড় ফ্যাক্টর। যত তাড়াতাড়ি শুরু করা যায় এক্স্যাক্টলি তত ভালো। মানে কেউ যদি 20 বছর বয়সে বা 21 বছর বয়সে চাকরিতে যোগ দেন বা কোন ব্যবসা শুরু করেন, তাহলে তার উচিত হচ্ছে প্রথম দিন যে রোজগারটা হচ্ছে সেই দিন থেকে তাকে এই ভাবনাটা শুরু করা। তাহলে কিন্তু এই জার্নিটা অনেক বেশি সহজ এবং সুগম হতে পারে এবং ইকুইটেবলি তার ডিস্ট্রিবিউশন হতে পারে। তাকে কিন্তু আগামী দিনে বড় কোনো স্ট্রেস নিয়ে সঞ্চয় করতে হবে না, তিনি কমফোর্টেবলি সঞ্চয়ের পথে যেতে পারেন। সুরজিৎদার সঙ্গে আমরা এই আলোচনা আগামী দিনে ধারাবাহিকভাবে বজায় রাখবো, কারণ হচ্ছে যে সম্পদ তৈরি করা, সেভিংস করা, এটা তো একদিনের কোনো বিষয় না, এটাকে একটা সারা বছর ধরে মানুষকে একটা রাস্তা দেখানো। ডেফিনেটলি তারা নিজেরাই যখন সঞ্চয়ের পথে সিদ্ধান্ত নেবে সেটা তাদের সিদ্ধান্ত, কিন্তু কি ভাবে মানুষ তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে তার একটা গাইডলাইন আমরা সুরজিৎদার সঙ্গে দর্শকদের দেব। আজকে আলোচনা এই পর্যন্তই। নমস্কার সুরজিৎদা, আপনাকে আরো একবার ধন্যবাদ। দর্শকদের ধন্যবাদ।